নমস্কার, আমি পার্থপ্রতিম শীল আজ একটা গল্প পাঠ করছি। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা যৌতুকগৃহ। জয়পুর থেকে ফ্লাইট ছাড়তেই 2 ঘন্টা লেট হলো। গোটা উত্তর পূর্ব ভারতে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাতে ফ্লাইট যে বাতিল হয়নি সেটাই অনেক। সুবর্ণ ফ্লাইট যখন গুয়াহাটি পৌঁছলো, ঘড়ির কাঁটা 4টে পেরিয়ে গেছে। এয়ারপোর্টের চেক ইন লাগেজ থেকে 2টো পেল্লাই সাইজের ব্রিফকেস ছাড়িয়ে নিয়ে প্রিপেড সার্ভিসে শিলংয়ের ট্যাক্সি পেতে আরো 8 ঘন্টা পেরিয়ে গেল। অক্টোবরের প্রথম সপ্তাহ হলেও গভীর নিম্নচাপের জন্য আকাশ ঘন কালো মেঘে ঢাকা। মাঝে মধ্যেই ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। কে বলবে 2 দিন পরে দুর্গাপুজো। 50 ছুঁই সুপর্ণ মল্লিক, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ক্লাস 2 গেজেটেড অফিসার। সারা জীবনটাই আজ এখানে তো কাল ওখানে করেই কাটিয়ে দিলেন। দিল্লি, কর্ণাটক, জয়পুর, কত জায়গাতেই তাকে আস্তানা গাড়তে হয়েছে, আবার তা তুলে যেতে হয়েছে অন্য কোনো জায়গায়। এবার নিয়ে শিলংয়েই 25 বছরের ব্যবধানে তার 2বার পোস্টিং হয়ে গেল। কলকাতায় পৈতৃক সূত্রে একটা ঠিকানা আছে ঠিকই, কিন্তু সেখানে যাবার মতন কোনো পিছুটান তার কোনোদিনই নেই। বাবা মাও অনেকদিন আগেই গত হয়েছেন। বিয়েও হয়েছিল প্রেম করেই, কিন্তু সে বিয়েও বেশি দিন টেকেনি, আর বিয়েও করেননি। কলকাতার পৈতৃক বাড়িতে তালা ঝোলানোই থাকে। জয়পুরে প্রায় 4 বছর কাটানো হয়ে গিয়েছিল সুপর্ণর। আর ভালো লাগছিল না, হাঁপিয়ে উঠেছিলেন যেন। তাই বদলির অর্ডারে পুজোর পরেও জয়েন করতে পারেন এমন কথা বলা থাকলেও তিনি আর দেরি না করেই বেরিয়ে পড়েছিলেন শিলংয়ের উদ্দেশ্যে। কি যেন তাকে একটা টানছে, উপেক্ষা করতেই পারছেন না সেই টানকে। রাত 8টা নাগাদ শিলংয়ের লাবাং অফিস গেস্ট হাউসের সামনে এসে সুপর্ণ যখন পৌঁছলেন, সারা পাহাড় জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বৃষ্টি ভেজা রাস্তা ধরে 2-1টা গাড়ি হুসুস শব্দ করে বেরিয়ে যাচ্ছে। এমনিতে এই সময় শিলংয়ের ঠান্ডা তেমন পড়ে না, কিন্তু বৃষ্টির জন্য ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। তাই রাস্তাও জনমানুষের। রাস্তার পাশে নিয়ন আলোগুলো যেন এক বিষণ্ণ মাদকতা মাখানো। উঁচু উঁচু ইউক্যালিপটাসের বাগান পেরিয়ে পাহাড়ের একদম ধারে সাদা রঙের গেস্ট হাউসটা দিনের বেলা অসাধারণ লাগলেও রাতের অন্ধকারে বেশ গা ছমছমে লাগছে। সুপর্ণকে নামিয়ে দিয়ে ট্যাক্সিটা বেরিয়ে যেতেই চারিদিকে একটা জমাট অন্ধকার। পাতার আগা ছুঁয়ে টপ টপ করে জল পড়ছে। শিলংয়ে সারা বছরই অল্প বিস্তর বৃষ্টি হয়, তার উপর এখন টানা নিম্নচাপ চলছে। তাই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে ভিজতে গেস্ট হাউসের দরজায় হাত দিতেই খোলার চেষ্টা করতে গিয়ে দেখলেন এক পেল্লাই তালা ঝুলছে। সুপর্ণ আগেও এই গেস্ট হাউসে থাকতেন, তখন কত আলো ঝলমল করত, দারোয়ান অপেক্ষা করত দরজায়। সব সময়ের একজন কেয়ারটেকার ও একজন রাঁধুনি থাকত। সুপর্ণ থাকাকালীন অবস্থাতেই সেবার যখন আগুন লেগে গেস্ট হাউস পুরো পুড়ে গিয়েছিল, আগুনে পুড়ে মারা গিয়েছিল রাঁধুনি মেয়েটিও। কিছুদিন থানা পুলিশ হয়েছিল, তারপর সুপর্ণ বন্দী হয়ে যায় দিল্লিতে। অনেক বছরের ব্যবধান, কত পরিবর্তন হয়েছে এই গেস্ট হাউসের। এখন আর আগের মতো আলো ঝলমল করে না। সুপর্ণ গেস্ট হাউসের কেয়ারটেকার মাধব বাবুকে ফোন করে জানতে পারলো যে পুজোর 7 দিনের ছুটিতে গুয়াহাটি ফিরে গেছে সে।
তবে সে আশ্বস্ত করে বলল অস্থায়ী কেয়ারটেকারকে সে জানিয়ে দিচ্ছে। কাক ভেজা গেছে সুপর্ণ সম্পূর্ণ, চাদর সোয়েটার সব ব্রিফকেসে, তাই বার আর করা হয়নি। বেশ শীত করছে। এই ঘুটঘুটি অন্ধকারে কেয়ারটেকারের জন্য অপেক্ষা করতে করতে এক রাশ বিরক্তি আর ক্লান্তিতে আচ্ছন্ন সুপর্ণ সিগারেট বার করে দেশলাই জ্বালাতেই চমকে দেখলেন আপাদ মস্তক কালো রেনকোটে ঢাকা এক মূর্তি ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে, সারা গা এমনকি মুখের অর্ধেকটা ঢাকা, কোটরাগত চোখ দুটো যেন দুটো আগুনের দলা। আরে এই কোথা থেকে এলো? চমকে ওঠাতে হাত থেকে জ্বলন্ত কাঠিটা মাটিতে পড়ে নিভে গেল। সুপর্ণ কুঁকিয়ে উঠল, কে 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 তুমি? কেয়ারটেকার স্যার। কি নাম তোমার? মাধব যে বললো তোমাকে খবর দেবে, এর মধ্যে জানিয়ে দিল আর চলে নিলে তুমি? আর দায়িত্ব যখন নিয়েছো তো গেস্ট হাউসে থাকো না কেন? সুপর্ণ এতগুলো কথার উত্তর না দিয়ে কেয়ারটেকার লোকটা কেমন যেন উড়ে চলে গেল দরজার কাছে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সুপর্ণ দৌড়ে ঢুকে পড়লেন গেস্ট হাউসের মধ্যে। দোতলা গেস্ট হাউসের একতলায় বিরাট বসার ঘর, পাশে কিচেন আর ডাইনিং হল। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে মুখোমুখি পরপর 4টে করে মোট 8টা ঘর। আলোর ভীষণ লো ভোল্টেজ, ক্ষীণ আলোয় সব যেন কেমন আবছা লাগছে। বনভেগাবের অন্য অফিসাররা এই গেস্ট হাউসে থাকেন, সবাই ছুটিতে যে যার দেশে ফিরে গেছেন। এখন ফিরবেন আবার সেই পুজোর পরে, তাই সারি সারি বন্ধ দরজার সামনে দিয়ে যাওয়ার সময় খুব নির্জন লাগছে গেস্ট হাউসটা। করিডোর দিয়ে এগিয়ে সব শেষে ডান হাতের ঘরটা খুলে দিল লোকটা। জানলার পর্দা সহালে পাহাড়ের কোলে অসংখ্য জোনাকির আলো। মনে মনে সুপর্ণ যেন এইরকম একটা ঘরই চাইছিলেন। পুড়ে যাওয়ার আগে দোতলায় মাত্র 3টে ঘর ছিল, এখন সংখ্যায় অফিসার অনেক বেড়ে যাওয়াতে 8খানা ঘর করা হয়েছে। আগে শিলং থাকাকালীন এই কোণের দিকের ঘরেই থাকতেন সুপর্ণ। তখনকার কত স্মৃতি জড়িয়ে আছে এই গেস্ট হাউসটায়। সেই সময় এত সুন্দর ছিল না আসবাবপত্র ঠিকই, কিন্তু একটা আলগা শ্রী যেন তখনও লেগেছিল। নরম সোফায় গায়ে লিয়ে দিয়ে কেয়ারটেকারকে বললেন, এই 1 কাপ চা আনো তো, খুব ক্লান্ত লাগছে। ও আর হ্যাঁ, রাতে ডিনারে কি দেবে বলো তো? আচ্ছা ভালো কথা, নামটাই তো তোমার এখনো বললে না, কি নাম তোমার? আমি ভুবন। দেখছি সাহেব কিচেনে কি আছে। আমি তো এখানে রেগুলার নই, তাছাড়া আমার বউ অসুস্থ, তাই আমাকে রাতে ঘরে ফিরতে হবে। দেখছি আপনাকে কিছু খাওয়াতে পারি কিনা। এই কথা বলে ভুবন কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুপর্ণের কেয়ারটেকারের ভুবন লোকটিকে খুব একটা সুবিধের লাগছে না। ওর হাঁটা চলা কেমন যেন অস্বাভাবিক, কেমন যেন ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। কথাও বলে খুব কম। মাধবকে ফোন করে একটু বোধহয় জেনে নিতে পারলে ভালো হতো, কিন্তু ওর ফোনও তো মনে হয় সুইচ অফ। সুপর্ণর মোবাইলেও চার্জ প্রায় শেষ। চার্জার খুঁজে বসাতে যাবেন, যা এমন সময় কারেন্টটাও চলে গেল। আগে শিলং পাহাড়ে এরকম কারেন্ট যেত না, এখন তাহলে কারেন্টও যায়। অন্ধকারের মধ্যে হাতড়ে সোফায় বসতে যাবে, হঠাৎ বড় কাঁচের জানালা দড়াম করে খুলে গেল। পর্দাটা উঠছে আর ঘরের মধ্যে মনে হচ্ছে এক রাস ঠান্ডা বাতাস যেন ঘুরপাক খাচ্ছে। বিন্দু বিন্দু জলের ফোঁটা চোখে মুখে এসে লাগছে। সোফায় কোন রকমে বসে পড়ল সুপর্ণ। সে ভাবছে কাঁচের অত বড় জানলাটা খুলে গেল কি করে, লাগানো ছিল না। কাঠের মেঝেতে ধূপ ধূপ করে কিসের যেন আওয়াজ হচ্ছে, কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। ওটা কার পায়ের আওয়াজ? সাহেব,
আপনার চা। টেবিলে কাপটা নামিয়ে রাখার আওয়াজে বুঝতে পারলো ভুবন কখন যেন ঘরে ঢুকেছে। অন্ধকারে ওকে দেখা যাচ্ছে না, খালি অনুভব করা যাচ্ছে একটা ঠান্ডা স্রোত ঘরের মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে। আরে ঘরের মধ্যে হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ভুবন সবে বলতে যাবে, জানলাটা খুললো কি করে, তাকিয়ে দেখে জানলাটা তো লাগানোই আছে। ভুবন একটা মোমবাতি জেলে সেন্টার টেবিলের উপর রাখতে রাখতে বলল, সাহেব, ঘরে ডিম ছাড়া কিছুই বাজার নেই, এখন কোনো দোকানও খোলা পাবো না, তাই ডিমের ঝোল আর ভাত করে আনছি, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। সুবর্ণ কেন জানে খুব ভয় ভয় করছে। চায়ের কাপটা হাতেই ধরা আছে, চুমুক দিতেও ইচ্ছে করছে না। গলা শুকিয়ে আসছে, কোনো কথা বলার শক্তিও যেন আর নেই। ঘরের মধ্যে মোমবাতি কাঁপা কাঁপা আলোয় মনে হচ্ছে যেন অনেকগুলো ছায়া মূর্তি নাচছে। সুপর্ণ হঠাৎ জিজ্ঞেস করলো, ভুবন, তোমার সাথে এই গেস্ট হাউসে আর কেউ আছে কি? হ্যাঁ সাহেব, বউটার শরীর খারাপ, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। এমন সময় মেয়েলি গলায় তীব্র একটা হাসির আওয়াজ উঠলো। মনে হচ্ছে নিচের ঘরে কোনো মহিলা হাসছে। সারা গেস্ট হাউসে সে হাসির আওয়াজ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরানো গলায় মেয়েটা যেন বলছে, আমি আছি, আমি আছি, কেউ পালাতে পারবে না। ও কে আসছে? তোমার বউ? হ্যাঁ স্যার, মাথাটা একটু গোলমাল আছে। তোমার বউয়ের নামটা যেন কি? ছামিয়া সাহেব, ও আমার সাথে সব সময় থাকে। আপনি বসুন সাহেব, আমি আপনার খাবারটা করে আনি। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ার আওয়াজ কানে আসছে। অক্টোবর হলেও ভালো শীত করছে। সুবর্ণ উঠে ব্যাগ থেকে চাদর বার করতে যাবে, অমনি মিহি গলায় কেউ যেন পাশ থেকে ডেকে উঠল, সাহেব। গলাটা যেন খুব চেনা। আচ্ছা, এই গলাটাতেই তো মেয়েটা ওকে ডাকতো না? কে 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 তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি ছামিয়া সাহেব, ভুবনের বউ। পায়ের নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে ছম ছম করে সারা দোতলা জুড়ে। তুমি কোন ছামিয়া? আমি কি তোমাকে চিনি? কেন সাহেব, আপনি কি অন্য কোনো ছামিয়াকে চিনতেন? অট্ট হাসিতে কেঁপে উঠলো সারা গেস্ট হাউস। আবার জানলাটা খুলে গেল হাট করে। হু হু করে বৃষ্টির জল ঢুকছে ঘরে। পর্দাটা হাটে সুরের মতো দোল খাচ্ছে এদিক থেকে ওদিক। হাওয়ার দাপটে মোমবাতিটা হয়তো এবার নিভেই যাবে। একটা ছায়া সরে সরে যাচ্ছে ঘরের দিক থেকে ওদিক। সুপর্ণ কাঠ হয়ে বসে আছে। নড়ার ক্ষমতা মনে হচ্ছে হারিয়ে ফেলেছে। একবার ভাবলো উঠে জানলাটা ভালো করে আটকে দেয়, কিন্তু কিন্তু পারল না। ছামিয়ার ছায়া ঘুরে বেড়াচ্ছে সারা ঘরে। আবার ভুবন বলছে ছামিয়াই ওর বউ, কিন্তু কিন্তু ছামিয়া তো মারা গেছে আগুনে পুড়ে। সুপর্ণ অনুভব করতে পারছে একটা গরম নিঃশ্বাস গায়ে পড়ছে। অনেকটা সময় সারা পরিবেশ নিস্তব্ধ। মনে হচ্ছে একটা ঝড়ের যেন পূর্বাভাস। নিচের কোনো এক জায়গায় একটা দেয়াল ঘড়ি আছে, তাতে ঢং 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 করে ঘন্টা পড়ল। রাত এখন 9টা বাজে। সাহেব, আমাকে খুন করলে কেন? কোন থেকে কথাটা যেন আছড়ে পড়লো সুবর্ণর উপরে। কি 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 বলছো? আমি তোমাকে খুন করবো কেন? তুমি 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 কে কে? সামনে এসো, সামনে এসো করে সারা গেস্ট হাউস কাঁপিয়ে হাসিটা মিলিয়ে গেল। সাহেব, এই যে আমার বউ ছামিয়া, সাহেবের সামনে রাখো প্লেটটা। সুবর্ণ দেখলো এক গলা ঘোমটা দেওয়া মহিলা
ভুবন বলছে যখন, এই তাহলে ওর বউ। তাহলে তাহলে ছায়ামূর্তি যা দেখছে সে কি? এই ভৌতিক পরিবেশে সুপর্ণ দম বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে। ও সোফা থেকে উঠে ভুবনকে জড়িয়ে ধরতে গেল। এই রাত্রে ওই বাঁচার একমাত্র উপায়। কিন্তু 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 কোথায় গেল ওরা? দুটো মানুষ যে এখানেই ছিল, কেউ তো আর নেই। কি করে চোখের নিমেষে সরে যেতে পারলো? সুপর্ণ জোরে জোরে ডাকতে শুরু করলো, ভুবন, ভুবন, ভুবন। এই তো সাহেব, আমরা নিচে। সারা গেস্ট হাউসটা ঘুরে ঘুরে ফিরছে সেই আওয়াজ। সুপর্ণ মনে হচ্ছে ও ও বোধহয় অজ্ঞান হয়ে যাবে। ছুটতে বেরিয়ে যেতে চাইলো ঘর থেকে, কিন্তু দরজার সামনে কে দাঁড়িয়ে? তখনও সুপর্ণর বিয়ে হয়নি। প্রথমবার শিলংয়ে পোস্টিং পেয়ে এসেছে। বয়স কম, 25 কি 26। গেস্ট হাউসে তখন বোর্ডার বলতে সুপর্ণ আর অন্য প্রদেশ থেকে আসা দুজন অফিসার। ছামিয়া তখন 18-19 বছর বয়সের পূর্ণাঙ্গ যুবতী। তার সারা দেহে তখন উচ্ছল ঝর্ণার প্লাবন। সব পতঙ্গ পাগলের মতো পুড়ে মরতে চাইতে পারে এই আগুনের কাছে। ছামিয়া সবার দেখভাল করত, খুব ভালো রান্না করত, আর গানের গলাও ছিল ভারী মিষ্টি। সুপর্ণ ঘরে ছামিয়া কারণে অকারণে ঢুকত। সুপর্ণরও খারাপ লাগতো না। ছামিয়া সুপর্ণকে গান শোনাতো, গল্প শোনাতো। রাত্রে বর নেশা করে কেমন করে ওকে মারধর করে সব গল্প বলতো। অনেক সময় পিঠের কাপড় সরিয়ে দিয়ে মারের দাগও দেখাতো। সুপর্ণ কাল ছিঁড়ে পড়া দাগে আলতো করে হাত উড়িয়ে দিত। অনেক সময় তার ঠোঁট দুটো ওই ক্ষতের ওপর চেপেও ধরত। ছামিয়া শিউরে উঠত, আরামও নিশ্চয়ই পেত। এদিকে কলকাতায় সুপর্ণর প্রেম বিয়ের তোড়জোড় একই তালে চলছিল। সপ্তাহান্তে 1-2 দিনের ছুটি নিয়ে কলকাতায় ফিরত, আবার ফিরে যেত শিলংয়ে। ছামিয়ার সন্তান সম্ভব হওয়া পড়ার এবং সুপর্ণর বিয়ে ঠিক হওয়া প্রায় একই সময় এসে পড়েছিল। ছামিয়া সুপর্ণকে নিয়ে স্বপ্ন দেখত, আর স্বপ্নে সেই চাঁদটাকে হাতে পাওয়ার জন্য সুপর্ণকে চাপ দেওয়া শুরু করেছিল। ফাঁদ থেকে বেরোনোর জন্য ছামিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া সুপর্ণর আর কোনো উপায় ছিল না। খুব ঠান্ডা মাথায় অনেক বুদ্ধি খাটিয়েছিল ছামিয়াকে খুন করার জন্য। কি দরজার সামনে ছামিয়া আছে না দাঁড়িয়ে? আরে এ তো ভুবনের বউ ছামিয়া নয়, এ তো হলুদ রঙের শাড়ি পরেছিল। আরে এ তো লাল শাড়ি পরা, খুব চকচক করছে, চোখ দুটো দিয়ে আগুন ঝরছে। একটা হাত কোমরে দিয়ে আরেকটা হাত দিয়ে দরজাটা আটকানো। মোমবাতির আলোটা টপটপ করে কাঁপছে। সুপর্ণ চশমাটা সেন্টার টেবিলের উপরে, হাত বাড়ালেই চশমাটা তুলে নিয়ে চোখে পড়ে নেওয়া যায়, কিন্তু সে তো নড়তেই পারছে না। খালি চোখে পরিষ্কার বোঝা না গেলেও মনে হচ্ছে এই সেই ছামিয়া যাকে সুপর্ণ চিনত। কিন্তু সে তো 25 বছর আগেকার ছামিয়া, আর সে ছামিয়া তো মরে গেছে। তাহলে এ কে? খুব কাঁপা কাঁপা গলায় সুপর্ণ প্রশ্ন করল, কে তুমি? চিনতে পারছিস না সাহেব? আমি যে তোর ছামিয়া। দেখ, বিয়ে শাড়ি পরে আছি, তোর সাথে আমার বিয়ে হবে। কত নাটক করেছিস আমাকে নিয়ে, স্বপ্ন দেখিয়েছিস, বড় বাড়ি হবে, একটা সংসার হবে, আমাকে নিয়ে কলকাতা যাবি। সব ভুলে গেলে কি করে সাহেব? তোর সব আদর যে আমার এখনো সারা গায়ে লেগে আছে রে সাহেব। আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি সাহেব। আমি যে তোর অপেক্ষায় বসে আছি সেই কবে থেকে।
কি করে তা হয়? তুমি তো মরে গেছো, তোমার ডেড বডি এই গেস্ট হাউসের আগুনের পোড়া ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গিয়েছিল। কি মেরেছিল আমাকে সাহেব? তুই কি জানিস? আগুনে পুড়ে মরেছিলে। কি আবার মারবে তোমায়? আগুনটা কে লাগিয়েছিল রে? সেই সন্ধ্যায় সাহেব, তুই ছাড়া তো আর কেউ ছিল না এই গেস্ট হাউসে। না না না, আমি সেদিন গুয়াহাটি ছিলাম অফিসের কাজে। সে তো সারা পৃথিবী জানে সাহেব, কিন্তু আসল সত্যিটা তো আমি জানি সাহেব। কি 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 জানো তুমি? সারা গেস্ট হাউস জুড়ে আমি আর হাসির শব্দে কেঁপে উঠলো। তোর গুয়াহাটিতে থাকার কথা ছিল না সাহেব, সবাই তাই জানতো। শুধু আমি জানতাম তুই ফিরে আসবি। আমাকে চা করতে কিচেনে পাঠিয়েছিলি, তখন পাহাড়ে আলো ছিল না। আমি মোমবাতি দিয়ে কিচেনের দরজা খুলে ঢুকতেই সারা গায়ে আগুন ধরে গিয়েছিল। তোকে বাঁচাবার জন্য ডাকছিলাম, সারা দিসনি, হাসছিলি, বলেছিলি বিয়ে করবি না, কত স্বাদ। মনে পড়ে সাহেব, মনে পড়ে। আমি ছটফট করছিলাম, তুই গেস্ট হাউসের দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গিয়েছিলিস। আমি ফুটে গিয়ে দরজা আটকাতে গেলে তুই আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিলি সাহেব। আমার সেদিন খুব কষ্ট হয়েছিল সাহেব। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব একসাথে পুড়ে মরে গিয়েছিল আমার সাথে সাহেব। সামিয়া যা যা বলছে তা কি ঠিক সাহেব? একটা ঠান্ডা হাত ছোঁয়া সুবর্ণ চমকে উঠল। ভুবন কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সুবর্ণ। ভুবন একটা হাত দিয়ে সুবর্ণর একটা কাঁধ খামচে ধরেছে। হাত উঁচু করে ভুবনকে বলল, বিশ্বাস করো, আমি সেদিন সারা দিন গুয়াহাটিতেই ছিলাম। হোটেলে খাতায় নাম লেখা আছে সেদিন রাত্রেও আমি গুয়াহাটিতে ছিলাম। আমি পরের দিন ফিরে এসেছিলাম। আমি 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 মারিনি সামিয়াকে। মিথ্যে কথা। তুমি যদিও সেই রাত্রে শিলংয়ে ছিলে, তোমাকে গুয়াহাটিতেই পাওয়া গিয়েছিল সাহেব, কিন্তু আর কেউ না জানলেও আমি জানি তুমি ওকে মেরেছিলে। আমি ভুবন, আমি আর স্বামী। ও মারা যেতে সেই শোকে আমিও আত্মহত্যা করেছিলাম। আমাদের আত্মা তোমার জন্যই অপেক্ষা করে আছে। তোমাকে মেরে তবেই আমরা শান্তি হবে। হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। সারা ঘর অন্ধকার। সারা গেস্ট হাউস জুড়ে কত রকমের আওয়াজ। পৃথিবীর যত প্রেতাত্মা যেন সব জড়ো হয়েছে গেস্ট হাউসে। তীব্র দম পাটা হাসিতে সারা গেস্ট হাউসের সব দেয়ালগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। সুতীব্র মৃত্যু ভয় চেপে ধরেছে সুবর্ণকে। বলির পাঠার মতো সে ঠক ঠক করে কাঁপছে। না ভুবন, দোহাই দোহাই, আমাকে মেরো না। ভুল করেছিলাম, তার জন্য কি ক্ষতিপূরণ লাগবে বলো? আমি 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 সব দেব, আমাকে মেরো না। সত্যি কথা বললে ছেড়ে দিতে পারি। পুরো ঘটনা যা যা হয়েছিল বল সাহেব। যদি তাতে এক ফোঁটা মিথ্যে কথা থাকে, সাথে সাথে তোর গলা টিপে মেরে ফেলবো। বলছি বলছি, একটু জল খেয়ে নি, বলবো বলবো, সব বলবো। অনেকদিন আগেকার কথা তো, যদি একটু আধটু ভুল হয় মাফ করে দিও ভাই। সামিয়াকে না মারলে আমি সাথীকে বিয়ে করতে পারতাম না। যে সাথী ছিল আমার প্রেম, তাকে ছাড়া বাঁচতে পারতাম না। আর এদিকে সামিয়ার পেটের বাচ্চা এসে গিয়েছিল। যে ও বলতো আমি আমারই বাচ্চা নাকি ও। আমি আমি সামিয়ার হাত থেকে মুক্তি পেতে চাইছিলাম, একটা উপায় বার করেছিলাম। অফিসে কাজ করে গুয়াহাটি গেলেও হোটেলের নাম লিখেই গাড়ি নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। ও জানতো আমি ফিরবো। আমি গেস্ট হাউসে কিচেনের সব জানলা বন্ধ করে গ্যাসের মুখটা খুলে রেখেছিলাম। লুকিয়ে গেস্ট হাউসের মেইন সুইচ অফ করে দিয়েছিলাম। অন্ধকারের মধ্যে চা করতে মোমবাতি নিয়ে কিচেনে ঢুকতেই সামনের গায়ে আগুন লেগে গিয়েছিল। ও কাতরাচ্ছিল, বাঁচানোর জন্য আমার নাম ধরে ডাকছিল, কিন্তু আমি
বাঁচানোর চেষ্টা করিনি। ও মরে গেছে নিশ্চিত হয়েই আমি আবার গাড়ি নিয়ে 3 ঘন্টার দূরত্বে গুয়াহাটি ফিরে গিয়েছিলাম। পুলিশ আমাকে খোঁজ করতে গিয়েছিল, হোটেলেই পেয়েছিল, তাই আর সন্দেহ করেনি। সেদিন আমি যে ভুল করেছিলাম তার প্রায়শ্চিত্ত আজও করে চলেছি। কথা শেষ হতেই গেস্ট হাউসের আলোগুলো সব ঝপ ঝপ করে জ্বলে উঠল। করিডোর দিয়ে ঘরে একে একে ঢুকলো পুলিশের হোমরা চোমরা সব অফিসারেরা। ভুবন বেশি সনদ পাকরাশি আর ছামিয়া বেশি সুলতা টপ্প, স্থানীয় বাঙালি নাট্যকর্মী তার পুলিশ অফিসার শ্রী সুদাম ঘোষের সাজানো নাটকে ভুবন আর ছামিয়ার সংলাপ বলে সুপর্ণকে ফাঁদে ফেলল। সবশেষে ঘরে ঢুকলেন সুদাম বাবু। পুলিশের চাকরির পাশাপাশি শখের গোয়েন্দা গল্প লেখার এনার খুব নাম আছে। শিলংয়ে বদলি হয়ে এসে পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই তার এই ছামিয়া মৃত্যু রহস্য চোখে পড়ে যায়। অনেক ভেবে এই কাল্পনিক চিত্রনাট্যটি খাড়া করেন তিনি। সেই সময়কার পুলিশ সুবর্ণকে সন্দেহের বাইরে রাখলেও সুদামবাবু প্রথম থেকেই সুবর্ণর সামনেই রেখেই তদন্ত চালিয়েছেন। দীর্ঘ 25 বছর পরে একটা বন্ধ ফাইল হত্যা রহস্যের কিনারা হলো। সুদামবাবু সুবর্ণ দিকে তাকিয়ে মিছিমিছি হাসতে হাসতে বললেন, কি কল্পনাতেও আনতে পারেননি তো মিস্টার সুপর্ণ মল্লিক এইভাবে এতদিন পরে ফেঁসে যাবেন, ধরা পড়ে যাবেন। মায়েরই বলছি, আমিও ভাবিনি আমার কল্পনাতেও এত ঠিকঠাক সব মিলে যাবে। কিন্তু ভাবছি একটাই কথা, এই ডায়লগগুলো তো আমার লেখা নয়। স্বামী আর ভুবন কোথা থেকে এই ডায়লগগুলো তুললো? কি জোগালো ওদের মুখের ভাষা? হঠাৎ খেয়াল হলো সুলতাকে আর দেখা যাচ্ছে না। আরে সনদ বা গেল কোথায়? সারা গেস্ট হাউস তন্ন তন্ন করে খুঁজেও ওদের হদিশ না পেয়ে সুদামবাবু সনদকে ফোন করলেন। অনেকবারের চেষ্টায় ফোন লাগলে উত্তরে জানা গেল আজ ঝড় বৃষ্টির জন্য সনদবাবু আর সুলতা কেউ বাড়ি থেকে নাকি বেরোতেই পারেননি।